শুভ সন্ধ্যা বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকের সান্ধ্যকালীন বিজ্ঞান আড্ডায় চলে এলাম। অনেকগুলো মহাকাশ গবেষণামূলক খবর রয়েছে আপনাদের জন্য এবং জানাবো এই প্রথম বেলুনে চেপে মহাকাশ পাড়ি দেবে মহাকাশ পর্যটকেরা, যার প্রথম মিশন হবে এই 2024-এই। কি সেই বেলুন? নাম হচ্ছে গিয়ে নেপচুন। এই সম্পর্কে অসাধারণ তথ্য রয়েছে, ভিডিও রয়েছে আপনাদের জন্য। কীরকম দেখতে হবে বেলুনটি সমস্ত জানাবো। এছাড়া বহির্জগৎ বা এক্সো প্ল্যানেটে কি মানুষের বসবাসযোগ্য অ্যাটমসফিয়ার রয়েছে তা জানার জন্য অনেকগুলো টেলিস্কোপ কাজ করছে এবং কাজ করছে জেমস ওয়েব স্পেস টেলিস্কোপও। তবে আরও একটি নতুন পদ্ধতি আবিষ্কার করা হয়েছে, যার মাধ্যমে আরও ভালোভাবে বোঝা যাবে যে কোনো গ্রহেতে, মানে আমাদের পৃথিবীর বাইরের অন্য কোনো গ্রহতে মানুষ থাকতে পারবে কি না। জেমস ওয়েব স্পেস টেলিস্কোপকেই একটু চেঞ্জেস করে তার অনুমান পাওয়া যাবে। সেই বিষয়টি নিয়ে আলোচনা থাকবে। তবে সবার প্রথম আজকে যে ভিডিওটা থাকছে সেটা হচ্ছে এই মুহূর্তে মানুষের প্রশ্ন। অনেকেই জানতে চাইছে নিউট্রন স্টার আসলে কি। এই নিউট্রন স্টার কেন হঠাৎ আলোচনায়? তার কারণ আমাদের যে মহাকাশ অভিযান 1 তারিখে হয়েছে তা পিএসএলভি রকেটে চাপিয়ে পাঠানো হয়েছে এবং পর্যবেক্ষণ করতে যাচ্ছে ব্ল্যাক হোল নিউট্রন স্টারদের। ব্ল্যাক হোল সম্পর্কে কম বেশি মোটামুটি সবাই জানে, কিন্তু নিউট্রন স্টার সম্পর্কে অনেকেই জানে না। তো আজকে জানাবো নিউট্রন স্টার কি। খুব বেশি বড় নয়, ছোট্টর উপর তথ্যমূলক ভিডিও দেখব। নিউট্রন স্টার এটা এক ধরনের নক্ষত্র, তবে সাধারণ নক্ষত্রদের চেয়ে আলাদা। এদের ব্যাস মাত্র 20 কিলোমিটারের মতো আর ভর সূর্যের প্রায় 1.4 গুণ। তার মানে অতি সামান্য জায়গায় অনেক বেশি ভর। আপনি যদি নিউট্রন নক্ষত্রের মাত্র 1 চা চামচ পরিমাণ নিয়ে পৃথিবীতে ওজন করেন, দেখা যাবে ওটাই হয়ে যাচ্ছে 100 কোটি টন। বেশি ঘনত্ব ও ছোট্ট সাইজের কারণে এদের মহাকর্ষ হয় অত্যন্ত শক্তিশালী। এর পৃষ্ঠে মহাকর্ষের তীব্রতা থাকে পৃথিবীর 2×10⁻11 গুণ। তার মানে কি দাঁড়ায়? 2-এর পরে 11টি শূন্য দিলে যে সংখ্যা হবে তাই। এদের থাকে অতি শক্তিশালী চৌম্বক ক্ষেত্রও, তাও পৃথিবীর চেয়েও 10 লক্ষ গুণ বেশি। নক্ষত্রের জীবনের একটি অন্তিম পরিণতি হলো এই নিউট্রন স্টার। যেসব ভারী নক্ষত্রের ভর শুরুতে সূর্যের 4 থেকে 8 গুণ থাকে, তারাই পরবর্তীতে পরিণত হয় নিউট্রন স্টারে। নিউক্লিয়ার জ্বালানি ফুরিয়ে গেলে এদের মধ্যে সুপারনোভা বিস্ফোরণ ঘটে। এই বিস্ফোরণের সময় এদের বাইরের স্তর আলাদা হয়ে যায়। নক্ষত্রের কেন্দ্রীয় অঞ্চল মহাকর্ষের প্রভাবে গুটিয়ে যায়। এটা এত বেশি সংকুচিত হয় যে প্রোটন ও ইলেকট্রন মিলিত হয়ে নিউট্রনে পরিণত হয়। ফলে এরা গঠিত হয় শুধুই নিউট্রন দিয়ে, আর নামটি নিউট্রন স্টার হয়েছে সেজন্যই। তো এই ছিল হচ্ছে নিউট্রন স্টার সম্পর্কে। এবার চলে আসি যে বেলুনটার কথা বলছিলাম, নেপচুন বেলুন। সেই বেলুন মহাকাশে নিয়ে যাবে এবার পর্যটকদের। অসাধারণ খবর। এবং বেলুনটির ডিজাইন কেমন হয়েছে, কারা ডিজাইন করেছে, সমস্তটা জানবো। মহাকাশ পর্যটন নিয়ে গত 2 দশকে অনেক প্রতিষ্ঠান চেষ্টা করছে। এবার আমেরিকার মহাকাশ পর্যটন সংস্থা স্পেস পার্সপেক্টিভ হাইড্রোজেন গ্যাসযুক্ত বড় বেলুনের মাধ্যমে মহাকাশ ভ্রমণের সুযোগ চালু করতে চলেছে। এরই মধ্যে মহাকাশযান তৈরির কাজও শুরু করেছে প্রতিষ্ঠানটি। নেপচুন নামের মহাকাশযানটি পর্যটকদের নিয়ে পৃথিবী থেকে 1 লাখ ফুট বা 19 মাইল ওপরে নিয়ে যাবে। গোলাকার মহাকাশযানে ভ্রমণের সময় যাত্রীরা মহাকাশ থেকে পৃথিবীকে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে দেখার সুযোগ পাবেন। স্পেস পার্সপেক্টিভের সহপ্রতিষ্ঠাতা টেবার ম্যাককালাম বলেছেন, আমাদের পরীক্ষা চলছে। আমাদের ফ্লাইট সিস্টেম নিয়ে আমি ভীষণ আশাবাদী। মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা থেকে নিয়মিত চলবে এই মহাকাশযান। পুরো 6 ঘন্টা মহাকাশে থাকার সুযোগ পাবেন পর্যটকেরা। মহাকাশ ভ্রমণে প্রতি মিনিটের জন্য খরচ হবে $353 মতো, ভারতীয় মূল্যে যা প্রায় 30,000 টাকার মতো। গোলাকার মহাকাশযানটি হাইড্রোজেন গ্যাস দিয়ে পূর্ণ বড় বেলুনের সঙ্গে বাঁধা থাকবে। সম্পূর্ণ প্রসারিত হলে বেলুনটির আয়তন হবে প্রায় 1,80,00,000 ঘনফুট, যা একটি ফুটবল স্টেডিয়ামের সমান। পৃথিবীর বায়ুমণ্ডলের শেষ প্রান্তে নিয়ে যাবে বেলুনটি।
এর ফলে মহাকাশ ভ্রমণের সময় জলের উপর ভেসে থাকার মতো একটা অনুভূতি পাওয়া যাবে। শুধু তাই নয়, যাত্রীরা চারপাশের 450 মাইল পর্যন্ত দেখার সুযোগ পাবেন। 2024 সালের শেষ নাগাদ নেপচুনে চড়ে মহাকাশে যাওয়া যাবে। এজন্য আগামী কয়েক মাসের মধ্যে নেপচুন পরীক্ষামূলক বেশ কয়েকটি মানবহীন ফ্লাইট পরিচালনা করবে। 15 ফুট চওড়া মহাকাশ যানটিতে একসঙ্গে 8 জন পর্যটক মহাকাশ ভ্রমণ করতে পারবেন। মহাকাশ ভ্রমণের সময় ওয়াইফাই ইন্টারনেট ব্যবহারও করতে পারবেন তারা। পৃথিবী থেকে বায়ুমণ্ডলের স্ট্র্যাটোস্ফিয়ার অঞ্চলে যেতে মহাকাশ যানটির সময় লাগবে প্রায় 6 ঘন্টা। বেলুনের মাধ্যমে মহাকাশ ভ্রমণের জন্য একজন ব্যক্তির খরচ হবে প্রায় $1,25,000, যা ভারতীয় মূল্যে 1 কোটি থেকে 1,10 লাখ টাকার মতো। এরই মধ্যে আবার 1,650টির বেশি অগ্রিম টিকিট বিক্রি হয়ে গিয়েছে। কেউ কেউ নিজের বিয়ের জন্য টিকিট কিনেছেন। গোলাকার স্পেস নেপচুন মহাকাশযানের নকশা করেছেন বোয়িংয়ের প্রাক্তন প্রকৌশলী রিয়ন ওয়ারেন। মহাকাশযানটি তৈরির সঙ্গে স্পেস এক্স সহ নাসার প্রাক্তন প্রকৌশলীরা যুক্ত রয়েছেন। পৃথিবী ছাড়াও অন্য গ্রহ মানুষের বসবাসযোগ্য কিনা, এই নিয়ে কৌতূহল বিজ্ঞানীদের মনে রয়েছে সাধারণ মানুষের মনেও। বিজ্ঞানীদের মধ্যে রয়েছে বলেই তো এত কোটি কোটি টাকা খরচা করে বা ডলার খরচা করে পাঠানো হয়েছে জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ। এর আগে হাবল স্পেস টেলিস্কোপ গেছে, আরও আগামী দিনে হয়তো যাবে। কিন্তু এবার জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের মাধ্যমে আরও সুন্দরভাবে জানা যাবে যে বাসযোগ্য কিনা অন্য কোনো গ্রহ। কিভাবে দেখে নিন। মহাকাশ বেশ রহস্যপূর্ণ স্থান, আর তাই মহাজাগতিক বিভিন্ন বস্তুর পাশাপাশি গ্রহ বা তারার সন্ধানে নিয়মিত বিভিন্ন ধরনের গবেষণা করছেন জ্যোতির্বিদেরা। এবার জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের তথ্য বিশ্লেষণ করে সৌরজগতের বাইরে থাকা বাসযোগ্য গ্রহ শনাক্তে নতুন ও সহজ পদ্ধতি আবিষ্কার করেছেন তারা। এই পদ্ধতির মাধ্যমে মহাজাগতিক বায়ুমণ্ডলের কার্বন ডাই অক্সাইড পরিমাপ করে সহজেই বাসযোগ্য গ্রহ শনাক্ত করা সম্ভব। শুধু তাই নয়, গ্রহটিতে জলের উপস্থিতি রয়েছে কিনা তাও জানা যাবে। নেচার অ্যাস্ট্রোনমিতে এ বিষয়ে একটি গবেষণাপত্র প্রকাশিত হয়েছে। গত 30 বছরে সৌরজগতের বাইরে থাকা 5,200-র বেশি গ্রহের খোঁজ মিলেছে। বর্তমানে জ্যোতির্বিদরা এসব গ্রহ শনাক্তের পাশাপাশি শ্রেণীবদ্ধ করার জন্য গবেষণা করছেন। প্রচলিত পদ্ধতিতে এক একটি গ্রহের তথ্যাদি জানতে অনেক বছর সময় প্রয়োজন হয়, কারণ যে প্রক্রিয়ায় প্রথমে একটি গ্রহের বায়ুমণ্ডলে থাকা কার্বন ডাই অক্সাইডের মাত্রা পরিমাপ করা হয়, এরপর সেই তথ্য আশপাশের অন্য কোনো গ্রহের সঙ্গে মিলিয়ে দেখা হয়। গবেষকদের মতে কোনো গ্রহের বায়ুমণ্ডলে তার আশপাশে থাকা গ্রহের তুলনায় কার্বন ডাই অক্সাইডের পরিমাণ কম পাওয়া গেলে সেখানে জলের উপস্থিতি থাকার সম্ভাবনা বেশি থাকে। গ্রহের বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইড দ্রবীভূত হয়ে কমতে থাকে, ফলে কার্বন ডাই অক্সাইড ও ওজোন গ্যাস পর্যবেক্ষণ করে বাসযোগ্য গ্রহ সম্পর্কে ধারণা পাওয়া সম্ভব। এতদিন নির্দিষ্ট গ্রহে জলের উপস্থিতি শনাক্তের কোনো পদ্ধতি জানা না থাকায় বাসযোগ্য গ্রহ শনাক্ত করা বেশ কঠিন কাজ ছিল। বার্মিংহাম বিশ্ববিদ্যালয়ের এক্সোপ্ল্যানেটোলজির অধ্যাপক আমাউরি ট্রাইউড জানিয়েছেন, নতুন এ পদ্ধতিতে সৌরজগতের বাইরে থাকা গ্রহের বায়ুমণ্ডলের কার্বন ডাই অক্সাইডের মাত্রা পরিমাপ করা মোটামুটি সহজ। কার্বন ডাই অক্সাইড অবলোহিত রশ্মি বা ইনফ্রারেড বিকিরণের একটি শক্তিশালী শোষক। বিভিন্ন গ্রহের বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ তুলনা করে আমরা নতুন বাসযোগ্য গ্রহ সম্পর্কে জানার চেষ্টা করছি। ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজির গ্রহবিজ্ঞানের সহকারী অধ্যাপক জুলিয়েন ডি উইট জানিয়েছেন, শুক্র ও পৃথিবী গ্রহ দেখতে অবিশ্বাস্যভাবে একই রকম। শুক্রের বায়ুমণ্ডলে খুব উচ্চ স্তরের কার্বন রয়েছে। কার্বন ডাই অক্সাইডের মাত্রা গ্রহগুলোকে আলাদাভাবে বুঝতে সহায়তা করে। পৃথিবীতে প্রাণের জন্য 20% কার্বন ডাই অক্সাইড কাজ করছে, বাকি অংশ প্রধানত মহাসাগর দ্বারা শোষিত হয়। অন্য গ্রহে এ মাত্রা অনেক বেশি হতে পারে। একসঙ্গে কার্বন ডাই অক্সাইড আর ওজোন গ্যাস পর্যবেক্ষণ করে সহজেই গ্রহের বাসযোগ্যতা সম্পর্কে ধারণা পাওয়া সম্ভব।
তো বন্ধুরা, এই ছিল আজকের সান্ধ্যকালীন বিজ্ঞান আলোচনা। কেমন লাগলো আজকের ভিডিওগুলো বা তথ্যগুলো? আশা করি ভালো লেগেছে। বন্ধুরা, ভালো লেগে থাকলে সঙ্গে থাকবেন, আমাদের সাবস্ক্রাইব করে লাইক শেয়ার অবশ্যই করবেন, আর কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন। আসি, আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।